নমস্কার প্রিয় দর্শক। 2026-এর বিধানসভা নির্বাচন অর্থাৎ এবছর যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, আমরা কিন্তু প্রায় তার দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। ফেব্রুয়ারি মাসের শেষ পর্বে এসে দাঁড়িয়েছি। ফেব্রুয়ারি মাস পার করলেই মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রবলভাবে। অর্থাৎ সরকারিভাবে ভোটের দামামা বাজিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে দিয়েছে। তারা, যেটা জানা যাচ্ছে, রুট মার্চ শুরু করে দিয়েছে। তবে যদিও বেশ কিছুদিন আগে থেকেই পশ্চিমবঙ্গের প্রধান যে তিনটে রাজনৈতিক দল, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি, এদের দ্বারা রাজনৈতিক প্রচার ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। তারা ভোটের দামামা বাজিয়ে দিয়ে রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল মানুষের দ্বারে দ্বারে পৌঁছে মানুষের কাছে এটাই বোঝাবার চেষ্টা করছে যে তাদের রাজনৈতিক দলটি সর্বোৎকৃষ্ট রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক রণকৌশল বা রাজনৈতিক নীতি সর্বোৎকৃষ্ট নীতি, যে নীতির দ্বারা মানব কল্যাণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বঙ্গ রাজনীতিতে একটা ভূমিকা গ্রহণ করবে, যে ভূমিকার দ্বারা পশ্চিমবঙ্গ সার্বিকভাবে এক উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে। এইটাই বোঝাবার চেষ্টা করছে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রধান তিনটে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলো। এবং আমরা যতই নির্বাচনের দিকে এগিয়ে আসছি, অর্থাৎ নির্বাচন যত এগিয়ে আসছে, এই প্রচারের তীব্রতাটা ততই বৃদ্ধি পাচ্ছে। এখন বিষয় হচ্ছে, এই রাজনৈতিক প্রচারে কে কতটা এগিয়ে, কোন রাজনৈতিক দল রাজনৈতিক প্রচারে কতটা এগিয়ে এবং কোন রাজনৈতিক দল মানুষের মনের কাছাকাছি বেশি বেশি কাছে করে পৌঁছতে পারছে, সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। এবং আমার প্রতিবেদনের বিষয়টাই সেরকম একটা জায়গায় রাখার চেষ্টা করব। এবং কেন তারা মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারছে, মানুষ কেন গ্রহণ করছে সেই রাজনৈতিক দলটিকে, সেটাও আপনাদের কাছে বলবার চেষ্টা করব আমার সামান্য বুদ্ধিমত্তার মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি। আর আমার সঙ্গে যদি আপনারা একমত হন, নিশ্চিতভাবে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই প্রতিবেদনটি দেখার পর আপনার মনে হয় এই প্রতিবেদনের কথাগুলো বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে এই প্রতিবেদনটিকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়। যে কথা বলছিলাম, কোন রাজনৈতিক দল রাজনৈতিক প্রচারে এগিয়ে রয়েছে। দেখুন, এই মুহূর্তে রাজ্যের প্রধান যে দলটি, সব থেকে বড় দল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এ তো অস্বীকার করবার নেই। তাদের বিধায়ক সংখ্যা বেশি, তাদের রাজনৈতিক শক্তি বেশি। এখন কেন তাদের রাজনৈতিক শক্তি বেশি, কিভাবে তারা রাজনৈতিক শক্তি অর্জন করেছে, শক্তি বাড়িয়েছে, সেটা নিয়ে বহু বিতর্ক আছে, সেটা ভিন্ন বিষয়, সে বিষয়ে যাচ্ছি না। তবে যেহেতু তারা সরকারি দল, সরকারে তারা রয়েছে, স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রচারের সুবিধা তারা একটু বেশি পেয়ে থাকে, বেশি তারা সুবিধা নিতে পারে, এ ব্যবস্থাটা রয়েছে। সেই কারণেই তারা রাজনৈতিক প্রচারে একটু এগিয়েই রয়েছে। কিন্তু যে এগিয়ে থাকার কথা ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের পরে, যাদের রাজনৈতিক প্রচারে এগিয়ে থাকার কথা ছিল একটু বেশি, সেই বঙ্গ বিজেপি, এই মুহূর্তে তারা কিন্তু রাজনৈতিক প্রচারে অনেকটাই পেছনের দিকে রয়েছে। এই মুহূর্তে বঙ্গ বিজেপি সেইভাবে প্রচারের আলোতে এখনো আসতে পারেনি। তৃণমূল কংগ্রেসের পরে বিজেপির আসার কথা, সেই বিজেপি এই মুহূর্তে রাজনৈতিক প্রচারে সেইভাবে তারা দাগ কাটতে পারেনি। মানুষের কাছে নিজেদের উপস্থাপন করবার ক্ষেত্রে তারা বহুল অংশেই ব্যর্থ হচ্ছে। এরকম কিন্তু চিত্র ধরা পড়ছে বঙ্গ রাজনীতিতে। এটা আমার কথা নয়, এই কথাটা আপনি একটু হাটে বাজারে বাসে ট্রেনে উঠলে কান পাতলে, একটু সতর্কভাবে কান পাতলে আপনি শুনতে পাবেন, আপনার কানে ভেসে আসবে এই কথাগুলোই, যে বিগত দিনে বিজেপি যে প্রচারটা করেছিল এবং এসআইআর পর্ব থেকে শুরু করে এসআইআর আগেও বিজেপি যে রাজনৈতিক প্রচার শুরু করেছিল, বিভাজনের যে রাজনীতি বিজেপির উপরে যে অভিযোগটা আছে, তারা ধর্মীয় বিভাজনের রাজনীতি করে, সেটা করতে গিয়ে রাজনৈতিক প্রচারের শীর্ষে কিন্তু তারা খানিকটা পৌঁছে গিয়েছিল। কিন্তু এই এসআইআর পর্ব শেষ হওয়ার মুখে যখন দাঁড়িয়ে আমরা, ঠিক সেই সময়ে বিজেপি তপ করে তাদের রাজনৈতিক প্রচারটা থমকে গেল। কেমন যেন মানুষ তাদের পাশ থেকে সরে যাচ্ছে। বিজেপি একটা কর্মসূচি গ্রহণ করলে সেখানে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যেত, কিন্তু এসআইআর পর্বে মানুষ বিজেপির প্রতি বেজায় ক্ষুব্ধ। এমন একটা ধারণা মানুষের তৈরি হয়েছে, বিজেপির কথা মতো, বিজেপির কৌশল অবলম্বন করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া পরিচালনা করছে, সেটা বিজেপির অঙ্গুলি হেলনে, এরকম একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে।
এবং বিশেষ করে এসআইআর পর্বে মানুষ যে পরিমাণে হয়রানির শিকার হয়েছে, মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে এই বিজেপির দ্বারা পরিচালিত যদি হয়ে থাকে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন কর্তৃক মানুষ হয়রানির শিকার, এবং বহু মানুষ যাদের নাম কাটা যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে, সেই সব মানুষগুলো বেজায় ক্ষুব্ধ হয়েছে এই বিজেপির প্রতি। সেই কারণেই বিজেপির পাশ থেকে মানুষ ধীরে 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 সরে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে আশাটা করেছিল এই এসআইআর কে কেন্দ্র করে বিজেপি যে রাজনৈতিক প্রচার করেছিল, যে এই রাজনৈতিক প্রচারের মধ্য দিয়ে তারা একটা সুফল হচ্ছে তারা ঘরে তুলতে পারবে, কিন্তু ঠিক তার বিপরীত হলো। মানুষ এই এসআইআর এর মাধ্যমে যে হচ্ছে হয়রানির শিকার হলো, প্রচুর মানুষের নাম বাতিল হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, এবং এই আশঙ্কা থেকে মানুষ আতঙ্কে ভুগতে শুরু করেছে। তারা কি তাদের নাগরিকত্ব হারাবে, এরকম একটা আশঙ্কাও কিছু মানুষের মধ্যে তৈরি হয়েছে। সেই কারণেই বিজেপির প্রতি মানুষের বেজায় ক্ষুব্ধ হয়েছে। যারা বিশেষ করে ভোটাধিকার হারাচ্ছেন এই নির্বাচনে অন্তত, তারা তো বেজায় ক্ষুব্ধ হবেনি, স্বাভাবিকভাবে তারা বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে। যার ফলে একটি রাজনৈতিক দলের পাশ থেকে যদি মানুষ ধীরে ধীরে সরে যায়, স্বাভাবিকভাবেই তারা রাজনৈতিক কর্মকাণ্ডে তারা হচ্ছে আহ খানিকটা ইমেজ হারিয়ে ফেলে, মানসিকতা নষ্ট হয়ে যায় নেতৃত্বের, যে আমি রাজনৈতিক প্রচারে বেরোবো, আমার পেছনে লোক নেই। স্বাভাবিকভাবেই বিজেপি এতদিন পর্যন্ত মানুষকে বিজেপি হতাশ করেছে, এবার মানুষ বিজেপিকে হতাশ করেছে। স্বাভাবিকভাবেই বিজেপির নেতৃত্বস্থানীয় লোকেরা বেশ খানিকটা হতাশাগ্রস্ত হয়ে নির্বাচনী প্রচারের কাছ থেকে তারা খানিকটা হলেও পিছনের সারিতে রয়েছে। আর সেই জায়গাটা দখল করে নিয়েছে রাজ্যের খাতায় কলমে বিরোধী দল না হলে প্রকৃত অর্থে যারা এই মুহূর্তে বিরোধী দলের শক্তি অর্জন করে নিয়েছে, বিজেপিকে একদম পেছনের সারিতে ফেলে দিয়ে সিপিআইএম পার্টি তারা এই মুহূর্তে প্রধান বিরোধী দলের শক্তি তারা সঞ্চয় করে নিয়েছে। এবং শাসক দল তৃণমূল, তাদের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ, তারা যে ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করে, এবং সেই সরকার পরিচালনা করতে গিয়ে রাজ্যের মানুষের মাথায় এক সংকটের বোঝা, একদিকে দুর্নীতি, অন্যদিকে ভ্রান্ত নীতি। এই নীতির কারণে রাজ্যের প্রায় সমস্ত অংশের মানুষের, বিশেষ করে যারা শ্রমজীবী অংশের মানুষ, যারা খেটে খায়, দিন আনে দিন খায়, মধ্যবিত্ত অংশের মানুষ, তাদের মাথায় এক সংকটের বোঝা, সার্বিকভাবে সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। মানুষ মনে করেছিল বিজেপি হয়তো এই সংকট থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে তৃণমূল অর্থাৎ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে মানুষকে ঐক্যবদ্ধ করে হচ্ছে লড়াই আন্দোলন করবে, এবং তৃণমূলের যে দুর্নীতির অভিযোগ তার থেকে তৃণমূল নিজেদেরকে সরিয়ে নেবে, এবং ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করছে তার থেকেও বিরত থাকবে, হচ্ছে সুনির্দিষ্ট নীতি গ্রহণ করবে রাজ্যের উন্নয়ন কল্পে। বিজেপি সেই কাজ করতে পারেনি, মানুষকে হতাশাগ্রস্ত করে দিয়েছে। সেই কারণেই মানুষ বিজেপির প্রতি হতাশা হয়ে, বিজেপির প্রতি বিশ্বাস আস্থা হারিয়ে তৃণমূলের বিরুদ্ধে তারা জোটবদ্ধ হচ্ছিল। তৃণমূলের বিরুদ্ধে যারা হচ্ছে ক্রমাগতভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ করছিল, সেই মানুষগুলো ধীরে 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 আবার বামপন্থীদের ছাতার তলায় গিয়ে হাজির হলো। এই কারণেই যে সংকট মাথায় নিয়ে রাজ্যের মানুষকে চলতে বাধ্য হচ্ছে, প্রতিনিয়ত দেনার দায়ে মানুষ জর্জরিত হচ্ছে বিভিন্ন কারণে, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, শিল্প কলকারখানা নেই, নারীরা অসুরক্ষিত, এই সমস্ত দাবি নিয়ে, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, এই এই সমস্ত কারণে মানুষ ধীরে 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 তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়লো। এই মানুষগুলো আবার বামপন্থীদের দিকে আস্থা রেখেছে। এই কারণেই যে আন্দোলনটা করবার কথা ছিল বিজেপির, সেই আন্দোলনটা ধারাবাহিকভাবে ক্ষমতায় না থেকেও ধারাবাহিকভাবে সেই আন্দোলনটা করে চললো ধারাবাহিকভাবে। প্রথম দিকে তাদের সঙ্গে মানুষ কম থাকলেও ধীরে 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 মানুষ যখন দেখলো যে প্রকৃত অর্থেই তৃণমূলের দুর্নীতির অভিযোগে, তৃণমূলের দুর্নীতি, শাসকেরা ভ্রান্ত নীতি, এবং তৃণমূলকে রাজনৈতিকভাবে দুর্বল করবার ক্ষেত্রে একমাত্র পর্যাপ্ত যে লড়াই আন্দোলন করা দরকার, উপযুক্ত লড়াই আন্দোলন, সেই লড়াই আন্দোলনগুলো নিঃস্বার্থভাবে করে চলেছে মানুষকে সঙ্গে নিয়ে। শিল্প কলকারখানা তৈরির জন্য লড়াই, দুর্নীতিমুক্ত শিক্ষা স্বাস্থ্যের জন্য লড়াই, নারী সুরক্ষার জন্য লড়াই, সব থেকে বড় কথা হচ্ছে শিল্প কলকারখানা গঠন করবার মধ্য দিয়ে কর্মসংস্থানের লড়াই। এই দাবিতে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার দাবিতে আপসহীন লড়াই করে চলেছে বামপন্থীরা, এবং বামপন্থীদের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল সিপিআইএম পার্টির নেতৃত্বে বামপন্থীরা, সঙ্গে কিছু অবামপন্থী রাজনৈতিক দল যুক্ত হয়েছে, কিছু হচ্ছে অরাজনৈতিক সংগঠন যুক্ত হয়েছে, যারা একটি রাজ্যে একটি বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিকাঠামো হচ্ছে গঠন করার লক্ষ্যে লড়াই করে, যারা
বেকার সমস্যার সমাধান হোক, এটা যারা চান, যারা রাজ্যের নারীরা সুরক্ষিত অবস্থায় দিনে রাতে সর্বক্ষেত্রেই নিজেদের কাজকর্ম সেরে বাড়ি ফিরতে পারেন, এটা যারা চান, সেই সমস্ত অংশের সংগঠন, সংস্থা, সেই সমস্ত রাজনৈতিক দল যারা ধর্মনিরপেক্ষ, তারা এই বামেদের নেতৃত্বে একটা ব্যাপক বড় রাজনৈতিক বিকল্প রাজনৈতিক বৃত্ত তৈরি করতে পেরেছেন। সেই বৃত্তের মধ্যে এসে শাসক দল তৃণমূল এবং বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে ধারাবাহিক লড়াই সংগ্রাম করে চলেছেন। এবং রাজ্যের মানুষ মনে করছে এটা, যে একমাত্র সিপিএমই পারে, বামপন্থীদের নেতৃত্বেই যে বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি হয়েছে, একটি জোট তৈরি হয়েছে, এই জোটের দ্বারাই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেখান থেকে তৃণমূলকে বিরত করতে পারে, আর যদি বিরত না হয় তৃণমূলকে রাজনৈতিকভাবে দুর্বল করতে পারে। তৃণমূল কংগ্রেস যে ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করেছে, সেই ভ্রান্ত নীতি থেকে সুনির্দিষ্ট নীতি গ্রহণ করতে বাধ্য করাতে পারে, আর না হলে তাদের নীতি পরিবর্তন না করলে এই সরকারটাকেই পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র বামপন্থী তথা সিপিএম পার্টির নেতৃত্বে সমস্ত বামপন্থী রাজনৈতিক দল এবং অবামপন্থী ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক দল রয়েছে, যে সংগঠনগুলো রয়েছে, ধর্মনিরপেক্ষ সংগঠন যারা চায় রাজ্যের সার্বিক উন্নয়ন, তাদের নেতৃত্বেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে দুর্বল করা সম্ভব এবং মানুষকে সংকট থেকে মুক্তি দিতে পারে একমাত্র এই বামপন্থীদের নেতৃত্বে বিকল্প বৃহত্তম রাজনৈতিক যে বৃত্ত তৈরি হয়েছে, রাজনৈতিক শক্তি। এই রাজনৈতিক শক্তি স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রচারের শীর্ষে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে সিপিআইএম পার্টি। আর সিপিআইএম পার্টি সহ বিকল্প বিরোধী রাজনৈতিক শক্তি, শাসক বিরোধী রাজনৈতিক শক্তিটা তৈরি হয়েছে, তারা হচ্ছে ক্রমাগতভাবে বিজেপিকে ঠেলতে ঠেলতে একদম দেওয়ালে সেটে দিয়ে তারাই সামনের দিকে এগিয়ে চলেছে সিপিআইএম পার্টির নেতৃত্বে। স্বাভাবিকভাবেই মানুষের মন তারা এই কারণেই জয় করতে পেরেছে, মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পেরেছে। এই বিকল্প বৃহত্তম রাজনৈতিক যে পরিবৃত্ত তৈরি হয়েছে, রাজনৈতিক জোট তৈরি হয়েছে, এই জোটটা মানুষকে আকৃষ্ট করেছে, মানুষের মনে একটা বিশ্বাসে জাগাতে পেরেছে যে এরাই প্রকৃত অর্থেই বিকল্প রাজনীতির সন্ধান দিতে পারে, প্রকৃত বিকল্প পথের সন্ধান দিতে পারে, যে পথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিতভাবে তাদের প্রয়োজনীয় কাজ মেটাবার জন্য বাড়ির বাইরে যাবেন এবং প্রয়োজনীয় কাজ মিটিয়ে সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারবেন। এই বিকল্প বিরোধী রাজনৈতিক জোট, যে জোট পারে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গঠন করতে, যার মধ্য দিয়ে মানুষ সার্বিক একটা ভালো ব্যবস্থার মধ্য দিয়ে চলাফেরা করতে পারবে, ভালো ব্যবস্থা সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবে। আর বিকল্প এই রাজনৈতিক পরিবৃত্ত যেটা তৈরি হয়েছে, এই রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক জোট, এরাই পারে রাজ্যের শিল্প কলকারখানা গঠনের পথ দেখাতে, যার মধ্য দিয়ে ক্রমবর্ধমান বেকার সমস্যার সমাধান হবে। এই প্রকৃত বিকল্প বৃহত্তম রাজনৈতিক জোটই পারে দুর্নীতিমুক্তভাবে মানুষের কর্মসংস্থান তৈরি করতে। একবার একটি সরকারি চাকরি পেয়ে গেলে দুর্নীতির অভিযোগে অন্তত তাদের চাকরি চলে যাবে না, একটা স্থায়ী চাকরির সন্ধান দিতে পারে এই সিপিআইএম পার্টির নেতৃত্বে বিকল্প বৃহত্তম রাজনৈতিক জোট যেটা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপিকে মানুষ ভুলে যেতে চাইছে, কারণ বিজেপি তৃণমূলের দুর্নীতির অভিযোগ রয়েছে, তৃণমূল ভ্রান্ত নীতি নিয়ে রাজ্য পরিচালনা করছে। প্রথমে বলেছি, সেই কারণে রাজ্যের মানুষ এক সংকটের মধ্যে পড়েছে। এই সংকট থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে যে লড়াই আন্দোলন করবার কথা ছিল বঙ্গ বিজেপির, সেই আন্দোলন করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে, পরীক্ষিতভাবে ব্যর্থ। আর তাদের এই ব্যর্থতা ঢাকবার জন্যেই তারা ধারাবাহিকভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে চলেছে বলেই অভিযোগ করে চলেছে, বিশেষ করে বামপন্থীরা এই অভিযোগ করে চলেছে। স্বাভাবিকভাবে বামপন্থীদের এই অভিযোগটা মানুষ খানিকটা হলো বিশ্বাস করতে শুরু করেছে, এবং যে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং এর যে একটা বড় অভিযোগ, সেই অভিযোগটাও কোথাও গিয়ে মানুষের কাছে একটা সত্যতার জায়গায় এসে পৌঁছেছে। এই কারণেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এতকাল পর্যন্ত, সেই দুর্নীতির অধিকাংশ ক্ষেত্রেই তদন্তের দায়িত্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তদন্তের ভার গ্রহণ করলেও এখনো পর্যন্ত দুর্নীতির কিনারা করতে পারেনি অধিকাংশ ক্ষেত্রে। সেই সারদা থেকে শুরু হয়েছে, আমরা দেখেছিলাম, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, চাকরি দুর্নীতি, কোনো জায়গায় কিনারা করতে পারেনি। রাজ্যের মানুষ অনেকেই হয়তো মনে করেছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন, দিল্লির মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে তারা গ্রেপ্তার হয়েছিলেন, কংগ্রেসের অর্থমন্ত্রী পি চিদম্বরম তার বাড়ি থেকে সিবিআই তদন্তকারী সংস্থা তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছিলেন। নিশ্চিতভাবেই আমাদের রাজ্যে
যে বড় দুর্নীতি হয়েছে, বিশেষ করে হচ্ছে নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির শীর্ষে যারা বসে রয়েছেন দু একজন ব্যক্তি বা আরো একাধিক ব্যক্তি, সে পর্যন্ত হয়তো সিবিআই ইডি পৌঁছতে পারবে, কিন্তু কোন অদৃশ্য হচ্ছে বাধার কারণে সিবিআই এবং ইডি সেখানে পৌঁছতে পারলো না, এটা নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। সত্যি কি তাহলে সিবিআই ইডি এই অপরাধের কিনারা করতে চায়? আর সিবিআই ইডি পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার দ্বারা বলেই মনে করা হয়, কারণ অর্থমন্ত্রকের হাতে রয়েছে এই হচ্ছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর প্রধানমন্ত্রীর দপ্তর দপ্তর দ্বারা পরিচালিত হয় সিবিআই। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রক নির্মলা সীতারামন, তার ঘাড়ও দায়টা পৌঁছায়। এরা প্রত্যেকেই বিজেপির দলের হচ্ছে প্রতিনিধি। স্বাভাবিকভাবেই এই দুর্নীতির ইস্যুতেও বিজেপির প্রতি মানুষ বেজায় ক্ষুব্ধ। স্বাভাবিকভাবেই বিজেপির উপর থেকে মানুষের আশা, ভরসা, বিশ্বাস হারিয়ে ফেলেছে। সেই কারণেই বিজেপির পাশে আর মানুষ থাকতে চাইছে না। আর এই এই যে দুর্নীতির অভিযোগ, এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে বামপন্থীরা। বামপন্থীদের আইনজীবীরা রয়েছে, ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক, সব্যসাচী চ্যাটার্জির মতো একাধিক হচ্ছে আইনজীবীরা, তার মধ্যে সায়ন ব্যানার্জি রয়েছেন। এরা এই দুর্নীতির বিরুদ্ধে আদালতের ভেতরে যেমন লড়াই করে চলেছে, আদালতের বাইরে এরা লড়াই করলেও এদের সঙ্গে সঙ্গে সিপিআইএম পার্টি হচ্ছে তারা ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে এবং তাদের সঙ্গে লড়াইয়ে সঙ্গ দিয়েছে আইএসএফ এর মতো একটি হচ্ছে ধর্মনিরপেক্ষ একটি রাজনৈতিক দল নতুন তৈরি হলেও তারা শক্তি সঞ্চয় করেছে। স্বাভাবিকভাবে বামপন্থীদের দ্বারা যে জোট তৈরিয়েছে, বাম আইএসএফ যে জোট, সেই জোটের পক্ষে মানুষের রায় যাবে বলেই মনে হচ্ছে। যদি সেটা হয় 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে একদম শেষের বেঞ্চে বসিয়ে রেখে দ্বিতীয় বেঞ্চের জায়গা দখল করতে চলেছে সিপিআইএম পার্টির নেতৃত্বে এই বৃহত্তর বিকল্প রাজনৈতিক শক্তি, অর্থাৎ বাম আইএসএফ জোট আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনে বিরোধী দলে বসতে চলেছে। যদি অন্য কিছু মিরাকেল হয়ে যায় তাহলে সরকার গঠন করবার ক্ষেত্রেও বেকায়দায় পড়ে যেতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস, এরকম জায়গায় তৈরি হয়েছে। এটাই ছিল মূলত আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যারা আমাদের এই চ্যানেলের ভিডিও বা প্রতিবেদন নিয়মিত দেখেন কিন্তু এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।